আমার বাসর ঘরে বধূ বেশে দাঁড়িয়ে আছে। সামনে আমার আর বর্ষণের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত। সামনে দাঁড়িয়ে থাকা আমার সদ্য বিবাহ করা স্বামীর মুখ লাল হয়ে গেছে রাগে। এটা দেখে আমার হাত পা সামনে কাঁপছে। বাসর ঘরে কেমন উপহার পেলাম আমি? রোদা সহ্য করতে না পেরে সামনে থাকা টিভি আমার দিকে ফ্লোরে ছুঁড়ে মারল। হাতের কাছে থাকা ছবির ফ্রেমটা তার উপর ফেলে দিল। আমি কানে হাত দিয়ে পিছিয়ে এলাম। তখনই আমার গালে তীব্রভাবে আঘাত পড়ল। আমি ছিটকে পড়লাম। যেখানে কোনো ছেলের সাথে মেলামেশা বন্ধ ছিল, সেখানে একটা ছেলের সাথে এত ঘনিষ্ঠ মুহূর্তে সাহস কি করে হলো তোমার? চিৎকার করে বলে, সাথে আমার গলা চেপে ধরল। তার চিৎকারে আমার হৃদয় কেঁপে উঠল। আমাকে দেখে রোদ আমার হাত ধরে তুলে তার সামনে দাঁড় করালো। কি হলো বল, উত্তর দিচ্ছিস না কেন? বল, তোর মুখ বন্ধ কেন? কিসের জন্য এখন তোর মুখ বন্ধ? আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমার মুখে কোনো কথা নেই, দম বন্ধ হয়ে আসছে আমার। এই মনে হয় গেলাম আমি। তার প্রতিটা কথায় আমি বারবার কেঁপে উঠছি। কাঁদছিস কেন? এই, কাঁদছিস কেন? তুই তো কাঁদার জন্য এমন করিস নি। তবে তুই কেন কাঁদছিস? তোর তো সুখের সময় এসে গেছে না ওর সাথে। আমাকে ছেড়ে দিল। আবারও চিৎকার করে কথাটা বলে পাশে থাকা কাচের ফুলদানিটা ভেঙে দিল। আবারও বিকট শব্দে আমার কান চেপে ধরলাম। এবার রোদের হাত অনেকটা কেটে গেল। ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমার অনুপস্থিতিতে তোর পাখনা গজিয়েছিল না রে, তাই এইসব করলি। সমস্যা নেই, তোর পাখনা কাটার ব্যবস্থা আমি করছি। তুই চিন্তা করিস না, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তির জায়গা আমি হতে দেবো না। কথাটা বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ও উল্টো দিক ফিরে বাইরে চলে গেল। ওকে থামানোর মতো অবস্থা আমার নেই। আমি ভাঙা কাচের টুকরোর মধ্যে বসে কাঁদতে লাগলাম। এগুলো কি হলো আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। এই টিভিটাও কে দিল? রোদ নিশ্চিত সব শেষ করে দেবে। ও সব তছনছ করে দেবে। ওর ভয়ানক রূপের কথা ভাবতেই অন্তর আত্মা কেঁপে উঠছে। আমি ছোঁয়া, পুরো নাম ছোয়াক্ত তিনটি, অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার মা বাবা নেই, এতিম আমি। একটা আন্টির বাসায় বড় হয়েছি। সময়ের সাথে সাথে আমার দায়িত্ব ভদ্র মহিলা আমাকে বুঝিয়ে দিয়ে সেও না ফেরার দেশে চলে গেলেন। তার বাড়িতেই থাকতাম আমি। আমার সামনে যে ছিল সে আমার স্বামী রোদ চৌধুরী, পেশা ইঞ্জিনিয়ার। উনি আমার জীবনে এসছে আরও 5 বছর আগে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন থেকে আমার জীবনে আমার বাবা আর সে বাদে কোনো ছেলের অস্তিত্ব আসেনি বললেই চলে। গত 1 বছর সে একটা কাজে বাইরে ছিলেন। তার দেশে আসার একদিন পরেই হুট করে আমাকে একদিনের মধ্যে বিয়ে করে তার ঘরে তুলে এই বিষয়ে আমার কোনো মত জানার প্রয়োজন কেউ মনে করেনি, ধরে বিয়ের পিঁড়িতে বসে দিল। আমার আর বর্ষণের সম্পর্কটা কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি 1 বছরের জন্য বাইরে চলে গেলে কি করে কি হয়ে গেল সত্যি করে আমি একবারও ভাবিনি যে কেউ জানলে কি হবে। একে তো ছিল পাগলের মতো, এখন আরো পাগল হলো। উফ, আর কিচ্ছু ভাবতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। নির্জন রাস্তায় বিয়ের সাজে শেরওয়ানিটা পরে বহু দূর ড্রাইভ করেছে ফুল স্পিডে রোদ। একটা সময় গাড়িটা থামিয়ে বাইরে নেমে আসে। মিষ্টি শীতল বাতাস বইছে। একদম নির্জন একটা পরিবেশ। ঝিঝি করে ডাকছে ঝিঝি পোকাগুলো। রোদ বিকট একটা চিৎকার দেয়। ভেতরের আগুনগুলো কোনো মতে বের হতে চাচ্ছে না। কেন করলে ছোঁয়া এমন? কেন করলে ছোঁয়া? কি ক্ষতি করেছিলাম আমি? ভালোবেসেছিলাম তোমায়, বলেছিলাম না কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে জায়গা হবে না। তুমি তাও আমাদের মধ্যে অন্য কাউকে নিয়ে এলে। কেন করলে ছোঁয়া? ভীষণ ভালোবাসি তো তোমায়, তুমি কেন বোঝো না? রোদ মাটিতে হাঁটু মুড়ে কান্না করছে আর কথাগুলো বলছে। সত্যি সবকিছু ধোঁয়াশা লাগছে তার কাছে। কেমন সবকিছু অন্ধকার। ভালোবাসা থেকে এমন প্রতারণা সে নিতে পারছে না। সকালে ভাঙা কাচ আর এলোমেলো ঘরের মধ্যে নিজেকে এলোমেলোভাবে আবিষ্কার করে ছোঁয়া। গলাটা ভীষণ ব্যথা হয়ে আছে। ধীরে ধীরে খাট ধরে ওঠার চেষ্টা করে। খুব কষ্টে আয়নার সামনে এসে দাঁড়ায়। দেখতে পাই গালে তার 5টা আঙুলের দাগ স্পষ্ট। এগুলো দেখে ছোঁয়ার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার কোনো অবস্থা নাই। ছোঁয়ার কথা শুনবার মতো কেউ নেই। পৃথিবীতে ছোঁয়ার যে আপন বলতে কেউ নেই। আচ্ছা, যদি কাল রোদের জায়গায় বর্ষণ থাকতো তবে কি বর্ষণ এটা করতো? না, বর্ষণ আমাকে খুব বেশি ভালোবাসে।
ও কখনো এমন করতো না। ছোঁয়া আবার কথাগুলো ভেবে কান্না শুরু করে দিল। হঠাৎ তার রুমে ঠকঠক করে শব্দ শোনা যায়। ছোঁয়া নিজেকে সামলে দরজা খোলে। সামনে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে। ম্যাম, স্যার এই শাড়ি পরে রেডি হতে বলেছে। ছোঁয়া মহিলাটার হাতে একটা শাড়ি দেখতে পায়, একটা নীল রঙা শাড়ি। ছোঁয়া সেটা সার্ভেন্টের হাত থেকে নিতেই সার্ভেন্ট চলে যায়। ছোঁয়া বেশ ভালোই জানে এখন ছোঁয়া জেদ করে শাড়িটা না পরলে হয়তো আরো খারাপ কিছু হবে, তাই চুপচাপ গোসল করে শাড়িটা পরে নেয়। ঘরের ভেতরের অবস্থা দেখলে ছোঁয়ার হৃদয় বারবার কেঁপে উঠছে। কাল রাতের ভয়ানক ঘটনার কথা ছোঁয়ার মনে পড়ছে বারবার। ছোঁয়া শাড়িটা পরে আয়নার সামনে রাখা কিছু গয়না পরে নেয়, আর সেই সময় হাজির হয় রোদ। রোদকে দেখে আমার অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। ও ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি তাকে দেখে ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর ও তাকানো বাদ দিয়ে এগোতে শুরু করলো। এবার ওর এগোনো দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার হাত পা কাঁপতে লাগলো। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে ও আমার চোখে একটা কালো কাপড় বেঁধে দিলেন। কি করতে চাচ্ছে ও? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কাল রাতে ছিল কই? যাক, কাল রাতে কোথায় ছিল সেটা তো জানা যাবে না, কিন্তু এখনও কি করবে? আমার ভাবনায় অবসান ঘটিয়ে সে আমায় কোলে তুলে নিল। এবার মনে হয় জান যায় যায় অবস্থা। কোথায় নিচ্ছে আমাকে আর কেন? কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি বুঝতে পারছি সে আমাকে কোলে করেই হাঁটতেছে। আমি চুপচাপ তার শার্ট খামচে ধরে রেখেছি। কেন জানি না ভয় করছে অনেকটা সময় পর মনে হলো সে থেমেছে। আমাকে নামিয়েও দিলেন। তারপর আমার পেছনে এসে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, রেডি তো সারপ্রাইজের জন্য? ওনার এমন কথা শুনে সত্যি মনে হচ্ছে এবার বোধহয় আমি ভয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে এমনভাবে ভয় পেতে দেখে সে আমার চোখ থেকে কালো পট্টিটা খুলে দিল। সামনে তাকিয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সামনে হাত, মুখ এবং পা বাঁধা অবস্থায় পড়ে আছে বর্ষণ। ওকে ওভাবে দেখে আমার হৃৎপিণ্ড থেমে যাচ্ছে। আমি রোদের হাত থেকে ছোটার চেষ্টা করছি, কিন্তু রোদ আমার পেছনের ঘাড় ধরে বসে আছে। জান, এমন লাফালাফি করছো কেন? বর্ষণের কাছে যেতে ইচ্ছে করছে বুঝি? খুব ভালোবাসো না বর্ষণকে? কেন ছোঁয়া, আমাকে একটু ভালোবাসা যায় না? কেন আমাকে একটু ভালোবাসা যায় না? আমাকে একটু ভালোবাসো। ওকে এতটা ভালোবাসার অধিকার তোমায় কে দিয়েছে ছোঁয়া? উনি আমার ঘাড়টাকে পেছন থেকে খুব বিশ্রীভাবে চেপে ধরেছে। ব্যথা করছে অনেক। বুকে কিছুটা সাহস নিয়ে বললাম, ওকে ছেড়ে দিন প্লিজ। আমি ওর জীবন আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আমার কথা শুনে উনি আমাকে পেছন থেকে আরো জোরে আমার ঘাড়টা চেপে ধরলো। এত ভালোবাসা কবে থেকে জন্ম নিল ছোঁয়া? ওনার কণ্ঠ কাঁপছিল, বুঝতে পারছি তিনি হয়তো কাঁদছেন, কিন্তু আমার সেসব দিকে খেয়াল দিলে চলবে না। উনি হয়তো বর্ষণকে মেরে ফেলবে। বর্ষণ মরলে আমার বেঁচে থাকার কোনো কারণই থাকবে না। রোদ প্লিজ, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। রোদ শুধু ওনাকে ছেড়ে দিন। আমি কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। ভয়ে বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়েছে। উনি আমাকে জোরে ধাক্কা দিলেন, ফলে আমি গিয়ে সোজা সামনের মাঠে গিয়ে পড়লাম। উনি সোজা হাঁটতে লাগলেন বর্ষণের দিকে। আমি উঠতে যাব, কিন্তু এই ভারী শাড়ির জন্য বেঁধে গেলাম। কাল থেকে এই একই ভারী শাড়ি পরে আছি। আমি তাও কষ্ট করে উঠতে উঠতে দেখি রোদ বর্ষণের কাছে চলে গেছে। আমার হার্টবিট দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহ, উনি কি করবে? হুট করে উনি আমাকে অবাক করে দিয়ে বর্ষণের হাত পা খুলে দিল। বর্ষণ অজ্ঞান অবস্থায় আছে, তাই ওর কোনো সোর শব্দ পাচ্ছিলাম না। রাফিদ, ওকে বাসায় পৌঁছে দিয়ে আসো। ওনার লোকগুলো এসে বর্ষণকে নিয়ে গেল। আমি সেখানে ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছি। সত্যি উনি বর্ষণকে ছেড়ে দিল। আল্লাহ, ভাবতেই অবাক লাগছে। বর্ষণকে ছেড়ে দিয়ে উনি আমার দিকে এগোতে লাগলো। এবার আমার আরো ভয় হচ্ছে, কি জানি কি করবে। উনি এসে আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যেতে লাগলো। আমি ওনার সাথে ভেতরে গেলাম। ঘরে এসে সোজা আমাকে বিছানার ওপর ছুঁড়ে মারলো। তোমার বর্ষণকে ছেড়ে দিয়েছি। আশা করি এখন আর চিন্তা নেই। চিন্তা থাকলেও কিছু করার নেই। তবে ভুলে যেও না, ওকে মাত্র আমি ছেড়ে দিয়েছি। ওকে আবার তুলে আনতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। সো আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না ছোঁয়া।
তাহলে কিন্তু সেটা তোমার বর্ষণের জন্য ভালো হবে না। কথাগুলো বলে আলমারি থেকে একটা শাড়ি বের করে আমার দিকে ছুঁড়ে দিল। শাড়ি পরে গোসল করে নাও, তোমার 10 মিনিটের মধ্যে আমি নিচে সবার সঙ্গে দেখতে চাই। কথাটা বলেই তিনি হনহন করে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। হাতে শাড়িটা নিয়ে কিছু সময় বসে রইলাম। তারপর মনে পড়ল সে আমাকে 10 মিনিটের কথা বলেছে, তাই ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিলাম। আমার মতো রোদেরও কেউ নেই। ওর বাবা মা বলতে শুধু ওর দাদা আছেন। আমি এ বাড়িতে আগেও এসেছি। তখন দাদা আমাকে খুব আদর করত। ওনার দাদা মানুষটা খুবই ভালো। ছোট থেকে রোদকে মা বাবার অপূর্ণতা বুঝতে দেয়নি। এত বড় হয়ে এত কিছু অর্জনের পেছনে রোদের দাদার সব থেকে বড় অবদান। নাতির কোনো চাওয়া কখনো অপূর্ণ রাখেননি তিনি। আজিজ চৌধুরী। তারই ফলস্বরূপ আমার সাথে হওয়া অবিচারকেও তিনি কোনো নাম দেয়নি। আমাকে সবসময় বলে, রোদ তোকে খুব ভালোবাসে মা। ও সত্যি তোকে ভীষণ ভালোবাসে। ওর কাছে কষ্ট পাস না। ও তোকে এতটাই ভালোবাসে যে বারবার হারানোর ভয় পায়, তাই না বুঝে কষ্ট দিয়ে ফেলে। এসব কিছু ভাবছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম। চুল থেকে চিরুনিটা সরিয়ে নিজেকে আয়নায় দেখে নিলাম একবার। তারপর নিচে চলে এলাম। নিচে রোদ আর দাদাভাই বসে আছেন ডাইনিং টেবিলে। আমাকে দেখে রোদ হাসি মুখে আমার দিকে এগিয়ে এলেন। সুইটার, এত লেট করলে কেন? এসো বসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছিলাম। আমার হাত ধরে বলল, কিন্তু উনি এত ভালো ব্যবহার করছেন কেন বুঝলাম না। দাদাজান যেন আমাদের ভেতরে কথার সঙ্গে কোনোভাবেই সংযুক্ত না হয়। উনি সংযুক্ত হলে তোমার বর্ষণ সহ তোমাকে এই পৃথিবীর সঙ্গে আমি সংযোগ বিচ্ছিন্ন করে দেব। আমার কাছে এসে কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলে হেসে দিলেন। কি হলো জান, এসো। আমি মলিন হেসে তার সাথে তার পাশের চেয়ারে বসলাম। ছোঁয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা, তুমি কেমন আছো? তোদের এভাবে খুশি দেখে আমি ভীষণ খুশি। শেষ বয়েছে আমি না থাকাকালীন আমার নাতি নাতনিটার খেয়াল রাখতে যে একটা বউ এলো, এটাই অনেক। উফ দাদাজান, তুমি আবার কি শুরু করলে? এসব বললে কিন্তু আমি তোমার সাথে কথাই বলবো না। অভিমানের স্বরে কথাটা বললেন রোদ। আমি তার দিকে চেয়ে আছি। ছোঁয়া, খাবার খাও। দাদার কথায় ধ্যান আসলো। সবাই মিলে খাবার শেষ করলাম। আমি কিছুই খেতে পারছিলাম না। মনে হচ্ছিল গলায় বেঁধে যাচ্ছে। বারবার বর্ষণের কথা মনে পড়ে বুকের মধ্যে কেমন কেঁপে উঠছিল। ওকে কি সত্যি রেহাই দিয়েছে নাকি আমাকে শুধু শুধুই বলল? কিছুই বুঝতে পারছি না, কি সত্যি কি মিথ্যা। খাবার শেষ করে রুমে চলে এলাম। বিছানায় বসে বসে ভাবছি, সত্যি কি বর্ষণকে রেহাই দিয়েছে উনি? হঠাৎ কারোর পায়ের শব্দে ধ্যান ফিরল। সামনে তাকিয়ে দেখি রোদ দাঁড়িয়ে। আমি মাথা নিচু করে নিলাম। উনি আমার সামনে বসলেন, আমার মুখটা উঁচু করে ধরলেন। মায়াবী এই মেয়েটা শুধু আমার জন্য ছিল, তাই না? আমার সব স্বপ্ন, আমার সব গোছালো স্বভাব সব তার জন্য ছিল। সব গোছালো স্বভাবকে অগোছালো করে সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে মায়াবতী আমার হৃদয়টাকে দু টুকরো করে বিভক্ত করে দিল। কি করে পারলে তুমি এমনটা, কি করে করলে ছোঁয়া? খুবই ধীর কণ্ঠে সে কথাগুলো বলল। তার বলা প্রতিটি কথা আমার ভেতরে উথাল পাথাল দিয়ে যাচ্ছে। আমাকে কিছু না বলতে দেখে হঠাৎ আমার গলা চেপে ধরলো খুব শক্ত করে। হুট করে এমন হওয়াতে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কেন খেললি আমাকে নিয়ে ছোঁয়া? কেন আমার জায়গায় তুই অন্য কাউকে দিলি? তুই এই সাহস পেলি কোথায় ছোঁয়া? আমাকে খুব শক্ত করে ধরেছে রোদ। আমার দম বন্ধ হবার উপক্রম, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো করে আমাকে আরো শক্ত করে চেপে ধরেছে। রোদ ছোঁয়ার গলাটা খুব শক্ত করে চেপে ধরেছিল, যার ফলে ছোঁয়ার দম বন্ধ হয়ে আসছিল। সেটা বুঝতে পেরে রোদ ছোঁয়াকে ছেড়ে দেয়। ও আমার গলা ছাড়াতে আমি কাশি শুরু করি। অনেকটা সময় পর যেন আমি দম ফিরে পেলাম। ভীষণ কষ্ট হচ্ছে আমার, একটু পানি প্রয়োজন আমার, কিন্তু আমি দিশেহারা হয়ে গেছি। আশেপাশের কিছুই আমার উপর প্রভাব ফেলতে পারছে না। কেমন কেমন হয়ে যাচ্ছে সব। তখনই আমার সামনে কেউ পানির গ্লাস ধরে। আমি সেটা এক চুমুকে শেষ করি। কিছুটা স্থির হয়ে সামনে দেখি রোদ দাঁড়িয়ে। আমাকে তাকাতে দেখি এক সেকেন্ডও ও লেট না করে ঘর থেকে বেরিয়ে যায়। আমি বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকি। মনে পড়ে পুরনো দিনের কথা। সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। আমি কলেজে পড়ি। যখন রোদ আমার থেকে বিদায় নিতে এলো, শেষবারের মতো। অতীত। ছোঁয়ারানি, এই ছোঁয়ারানি, কোথায় তুমি? এই তো, আপনি এত জোরে কেন চিৎকার করছেন? তোমাকে না দেখতে পেলে আমার ভয় হয়, তো আমি কি করব?
আমি এখানেই ছিলাম, বৃষ্টি হচ্ছে, জানালাতে ছিলাম। আমার 1 ঘন্টা পর ফ্লাইট, এখন যেতে হবে এয়ারপোর্টে। চলো, তুমিও যাবে। আমি ওই বৃষ্টিতে। ছোঁয়া, আগামী 1 বছর তোমার সাথে দেখা করতে পারবো না। এই সময়টুকু অন্তত তোমার সাথে আমাকে থাকতে দাও। আমি জানি কোনো কথা বলে লাভ নেই, তাই গিয়ে একটা জামা পরে বেরিয়ে এলাম, চুলগুলো ঠিক করে। হুম। ওনার সাথে গাড়িতে বসে আছি। উনি আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাব। মনে হচ্ছে 1 বছর না, 10 বছরের জন্য কোথাও চলে যাচ্ছে। কিছু সময় রাস্তায় থাকার পর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে ছাতা তুলে এয়ারপোর্টের বাইরে দাঁড়ালাম। সে আমার কপালে চুমু এঁকে দিল। তোমায় খুব মিস করবো ছোঁয়া। শুধুমাত্র দাদা জানার ইচ্ছে ছিল, তাই বাইরে যাচ্ছি। খুব জলদি ফিরে আসবো। খেয়াল রেখো নিজের। আমার ছোঁয়া এখন তোমার দায়িত্বে। ওর যত্ন কিন্তু তুমি নেবা। কলেজে গিয়ে কোনো ফাজলামি না করে সোজা ক্লাস করবা এবং বাসায় আসবা। ভালো মেয়ে হয়ে থাকবা। সব থেকে বড় কথা, নিজের যত্ন নেবে। খুব মিস করবো তোমাকে ছোঁয়া। তোমার ছাড়া একটা দিনও আমার ভালো কাটবে না। কথাগুলো বলার সময় তার চোখে পানি এসেছিল। আমি নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। কিছু সময় পর সে আমার হাতটা ছেড়ে ভেতরে চলে গেল। যতটা দূর পর্যন্ত আমাকে দেখতে পাওয়া যায় ততটা দূর পর্যন্ত আমাকে দেখেছে সে। সে একদম ভেতরে চলে গেলে আমি চলে আসার জন্য পা বাড়লাম। হঠাৎ দমকা হাওয়া এলো আর আমার ছাদটাকে উড়িয়ে নিয়ে গেল। পুরো বৃষ্টির মাঝে পড়লাম আমি। হায় আল্লাহ, এবার কি হবে? আমি দৌড়ে গাড়ির কাছে আসতে গেলে উল্টো দিক থেকে একটা গাড়ি আমার সামনে চলে এলো। প্রচণ্ড ভয়ে হাত দিয়ে চোখ আটকে নিলাম। তখনই মনে হলো কেউ ঝড়ের গতিতে এসে আমাকে টান মারলো। আমি তার সাথে লেপ্টে গেলাম বৃষ্টির মধ্যে। মুখ তুলে তাকিয়ে দেখি একজন 22 থেকে 23 বছর বয়সের ছেলে, লম্বা ফর্সা মতো করে। ছেলেটার মুখে বোধহয় মায়া আঁকা ছিল, না হলে আমার দৃষ্টি তার দিকে থেকে সরছিল না কেন খোদাই জানে। হঠাৎ ছেলেটা শুকনো কাশি দিল। এই যে ম্যাম, এখানে ভাবে রাস্তায় চলে তো যে কোনো গাড়ি নিমেষে আপনাকে বেটে দেবে। আমি তার থেকে সরে এলাম, আর কোনো কথা বললাম না। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবার বলল, কি হলো ম্যাম? আপনার জীবন বাঁচালাম আর আপনি দেখি আমাকে উল্টো ভাব দেখাচ্ছেন। কি বলেন? ভাব কেন দেখাবো? ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি এখন আসি। আরে আরে, অপেক্ষা করুন। বৃষ্টিতে ভিজে আপনার অবস্থা খারাপ। এই অবস্থায় আপনি লোকের মধ্যে যাবেন না। এই কোটটা পরে নিন। আমি পাশে থাকা একটা গ্লাসে দেখতে পেলাম সত্যি আমার অবস্থা ভীষণ খারাপ, তাই তার দেয়া কোটটা পরে নিলাম। ধন্যবাদ আবারও। বাই দ্য ওয়ে, এই বর্ষার দিনে আপনার বর্ষণের সাথে দেখা হলো। আমি বর্ষণ, আর আপনি? আমি সোয়া। ছোঁয়া? বাহ, খুব মিষ্টি নাম তো আপনার। ধন্যবাদ। আপনি তো দেখি ধন্যবাদের দোকান খুলে রেখেছেন। যা বলছি তাতে ধন্যবাদ। তা ধন্যবাদ বুঝি ফ্রিতে বিক্রি হয়? ছেলেটার প্রতিটি কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। বেশ হাস্যরসিক মানুষ সে। ও ম্যাম, ও কই গুম হয়ে গেলেন? জি, আমার মনে হয় এখন বাসায় যাওয়া উচিত। হ্যাঁ চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। জি না, তার দরকার নেই, আমার গাড়ি আছে। আচ্ছা, তো মিস ছোঁয়া, এয়ারপোর্টে আপনার কী কাজ, তাই মুষলধারে বৃষ্টির মাঝে? ওনার এই প্রশ্নটা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিলাম, কিছু না, সামান্য কাজ আর কি। আমি এখন আসি, আল্লাহ হাফেজ। কথাটা বলে আমি গাড়িতে উঠলাম। মামা চলো। গাড়ির কাছের ওপাশে ছেলেটাকে বেশ সুন্দর করেই দেখা যাচ্ছে। পকেটে হাত দিয়ে আমার গাড়ির দিকেই তাকিয়ে আছে। আমি আর বেশি সময় তাকে না দেখে সোজা হয়ে বসলাম। বর্তমান ছোঁয়া সব কিছু ভাবতে ভাবতে ঘুমের দেশে চলে গেছে। এদিকে রোদ তার সমস্ত রাগ একটা বালিশের উপর খাটাচ্ছে। বালিশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে, তাও যেন রাগ কমছে না। কি করে পারলে ছোঁয়া আমার জায়গাটা অন্য কাউকে দিতে? কি করে এটা পারলে তুমি ছোঁয়া? আমার কথা কি তোমার একটি বারের জন্য মনে হয়নি? রোদ খুবই ক্লান্ত আজ। জীবনের সাথে এক প্রকার যুদ্ধ করছে সে। দাদাজানের পরে যাকে জীবন দিয়ে ভালোবাসলো সেই ধোঁকা দিল। এই ক্লান্তি কোন পানিতে মিটবে না, এই ক্লান্তি কোনো কিছুতেই মিটবে না। এটা চিরস্থায়ী ক্লান্তি।
দু চোখ বুঝে শুধু ছোঁয়াকেই ফিল করে রোদ। ওর জীবনের মূল্যবান মানুষগুলো কেন এমন করে ধোঁকা দেয় তার ওদের জানা নেই, কিন্তু হৃদয়ের যে কষ্ট তা তো ভুলবার মতো নয়। বিকাল গড়িয়ে রাত হলো। দুই রুমে দুজন আলাদা হয়ে আগের মতোই শুয়ে আছে, কিন্তু তফাৎ একটাই, ছোঁয়া কাঁদে বর্ষণের জন্য আর রোদ কাঁদে ছোঁয়ার জন্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রোদ উঠে ছোঁয়ার রুমে আসে, ছোঁয়াকে ঘুমিয়ে থাকতে দেখে। কি মিষ্টি একটা বাচ্চার মতো ঘুমিয়ে আছে সে। এত মায়াবী মুখটা দেখে কেউ কি আন্দাজ করতে পারবে এই মেয়েটা এতটা কষ্ট দিয়েছে রোদকে? রোদ ছোঁয়ার পাশে গিয়ে বসে, চুপচাপ তার ছোঁয়াকে দেখতে থাকে মন ভরে। কিছু সময় পর ছোঁয়া নড়াচড়া করে ওঠে, সেটা দেখে রোদ ছোঁয়ার থেকে সরে আসে। চোখ খুলতে সামনে রোদকে দেখে ভয় পেয়ে যাই, কারণ সকালের কথা মনে পড়ে। গলায় এখনো প্রচণ্ড ব্যথা আছে। ছোঁয়া খেতে এসো। জি। কথা না শুনে না জানি কি করে, ওনার সব কথা শুনে চলতে হবে তাই মনে হচ্ছে। কিছুই করার নেই, বর্ষণকে বাঁচাতে হলে আমাকে ওনার সব কথা শুনতেই হবে। দাদু ভাই, তোমাদের আজ সারাদিনে খোঁজ পাইনি, কই ছিলা? আজিজ চৌধুরীর প্রশ্নে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল রোদ। দাদাজানকে কখনো মিথ্যা বলেনি রোদ, বুঝতে শিখেছে যখন থেকে তখন থেকে। কিন্তু আজ সেই রোদ তার দাদাজানকে কি পরিমাণ মিথ্যে বলছে শুধুমাত্র ছোঁয়ার জন্য। রোদ মলিন হেসে বলে, তোমার নাতিবউ আবদার করেছিল একটু লং ড্রাইভে যাওয়ার জন্য, তাই নিয়ে গেলাম আর কি। রোদের কথায় দাদাজান হেসে দিলেন। তোর দাদিকে নিয়েও আমি প্রচুর ঘুরতাম জানিস। তোদের তো 5 বছরের সম্পর্ক, কিন্তু আমার আর তোর দাদির ছিল 4 বছরের সম্পর্ক। বিয়ের পর আমরা প্রচুর ঘুরেছি। তোর বাবা হওয়ার পর থেকে ঘোরাঘুরি কিছুটা কমে গেল, তার আগে আমরা ভীষণ করতাম। তোদের দাদি মায়ের কাছে আমি কখনো পুরনোই হইনি। ও আমাকে খুব ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে কখনো কোনো ছেলের দিকে ও তাকাতো না পর্যন্ত, কারণ ও জানতো আমাদের জীবনে এখন একটা সুতোই গাথা। দাদাজানের কথা শুনে রোদের বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। রোদ ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়াকেও চেয়েও রোদ ঠিক এমন করেই চেয়েছিল, কিন্তু ভাগ্য তা হতে দিল না। রোদ খাবার মাঝপথে বন্ধ করে উঠে গেল। ছোঁয়া আগের মতো বসে আছে। কি রে রোদ, তুই খাবার ছেড়ে উঠছিস কেন? দাদাজান, খাওয়া হয়ে গেছে। রোদ উপরে চলে আসে। আমি দাদাজানের পাশে বসে চুপচাপ চামচ নাড়ছিলাম, তখনই দাদাজান বলে উঠলেন, ছোঁয়া, তোদের মধ্যে কি কিছু হয়েছে? না দাদাজান। কিছু তো হয়েছে ছোঁয়া। আমার নাতি এত নীরব কখনো থাকে না, ওকে নিয়ে চিন্তা হচ্ছে আমার। তুমি খোঁজ লাগাও। দাদাজান কথাটা বলে উঠে গেল। আমিও চামচ রেখে উঠে গেলাম। রুমের বাইরে আসতে শুনতে পাই রোদের কণ্ঠ, ও কাউকে মারার কথা বলছে। আমি থমকে দাঁড়াই। ওকে পুঁতে দাও, ওর লাশটা যেন দেখা না যায়। হে আল্লাহ, বর্ষণের কথা বলছে না তো? আমি দৌড়ে রুমে যাই। আপনি কি বলছেন? আমাকে মিথ্যে বলেছেন? আপনি বর্ষণকে বাঁচিয়ে রাখেননি, মেরেছেন ওকে? আমি উত্তেজিত হয়ে একভাবে কথাগুলো বললাম। রোদের চোখ লাল হয়ে গেল, প্রচণ্ড রেগে গেছে ও। আমি ভয় পেয়ে গেলাম, ভয়ে ভয়ে পেছনে সরছি, আরও এগোচ্ছে। একটা সময়ে দেয়ালে লেগে থেমে গেলাম। ও চোখ দিয়ে বোধহয় ও আমাকে খেয়ে নেবে এমন করে তাকিয়ে আছে। ও আমার গলাটা আবারও চেপে ধরে শক্ত করে। তোকে আমি বলেছি না তোর আশিকে আমি ছেড়ে দিয়েছি, তবে তুই বারবার ওর নাম আমার সামনে কেন নিচ্ছিস? কেন? আমাকে খুব শক্ত করে ধরেছে, এতটাই শক্ত করে যে আমার শ্বাস সত্যি বন্ধ হয়ে গেছে। হাত পা ছুটাছুটিও করছি। ও মনে হলো আরও শক্ত করে চেপে ধরে কিছু বলছে, কিন্তু আফসোস সে কথা শোনার সৌভাগ্য আমার হলো না। তার আগেই চোখ দুটো বুজে এলো। ছোঁয়াকে ওভাবে পড়তে দেখে রোদের খেয়াল আসে, ও কি করছিল এত সময়। ছোঁয়া রোদের বুকে ঢলে পড়ে। ছোঁয়া, এই ছোঁয়া, তুমি তাকাও, কি হয়েছে তোমার? রোদ ছোঁয়ার মুখে আলতো হাতে চড় দিচ্ছিল, কিন্তু ছোঁয়া ওঠেনি। রোদ ছোঁয়াকে শুইয়ে ডক্টরকে ফোন দেয়। ওদের দাদা তখন ঘুমায়, বাসার কোনো খবর তার কাছে নেই। ডক্টর এসে বলে, মিস্টার চৌধুরী, ইনি আপনার কে হন? আমার স্ত্রী। কি বলেন, আপনার স্ত্রী? মানে কি? ওনাকে কেউ খুব শক্ত করে গলা চেপে ধরেছে, যার কারণে দম বন্ধ হয়ে সেন্স হারিয়েছে, আর কিছু সময় হলে মারাই যেতেন।
ওনার প্যানিক অ্যাটাক হয়, ওনার পানিতে ফোবি আছে, প্লাস উনি চিৎকার করে কথা শুনতে পারেন না, ওনার হার্ট দুর্বল। ওনাকে দেখে শুনে রাখবেন, না হলে এই দুনিয়ায় বেশি দিন সময়ের জন্য থাকবেন না। আপনার স্ত্রী আপনাকে খেয়াল রাখতে হবে। ওষুধ দিয়েছি, আমি এখন আসছি। ডক্টরের কথায় রোদের অবস্থা খারাপ হয়ে যায়। ছোঁয়ার সাথে সেই প্রথম দিন থেকেই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, কিন্তু আগে তো এগুলো ছিল না। ডক্টর, জি। আমি ছোঁয়াকে বিগত 5 বছর ধরে চিনি। ওর আগে এমন সমস্যা ছিল না। মিস্টার চৌধুরী, পানিতে ফোবিয়া অনেকদিন ধরে, ওনার জন্মের পর থেকে। হ্যাঁ, ওটার সম্পর্কে আমি জানি, কিন্তু বাকিগুলো? এগুলো রিসেন্ট তৈরি হয়েছে। ওনার মধ্যে সবসময় জড়তা এবং ভয় কাজ করে। উনি ভীষণ ভীতু প্রকৃতির একজন মানুষ। খেয়াল রাখবেন, আমি আসি। ডক্টর চলে গেল। রোদ ছোঁয়ার পাশে বসলো, হাতে স্যালাইন চলছে তার। গত 2 দিন ভালো করে কিছু খায়নি মেয়েটা। ওর উপর এতটাই রাগ ছিল যে ও যে কিছু খাচ্ছে না সেদিকে কোনো খেয়াল নেই রোদের। কিন্তু রোদ করবেটা কি? রোদকে যে সব সময় ছোঁয়ার দেওয়া আঘাতগুলো তাড়া করে বেড়ায়। রোদ যেন পাথর হয়ে যাচ্ছে। একদিকে ছোঁয়ার এই অবস্থা, অন্যদিকে ছোঁয়ার দেওয়া হাজার কষ্ট। কি করবে রোদ কিছুই বুঝতে পারছে না। সকাল গড়িয়ে বিকেল হলো, ছোঁয়ার জ্ঞান এসেছে, স্যালাইনও শেষ। রোদ খাবার নিয়ে আসে ছোঁয়ার জন্য। খাবার খেয়ে নেবে চুপচাপ, কোনো কথা শুনতে চাই না। রোদের ধমকে ছোঁয়া সবগুলো খাবার খেয়ে নেয় রোদের হাতে। খাবার শেষ হতেই একজন সার্ভেন্ট এসে বলে, স্যার, দাদা ডাকছেন আপনাদের দুজনকে। আসছি। সার্ভেন্ট চলে যায়। তুমি নামতে পারবে? জি। ওকে, চলো। রোদ ছোঁয়াকে নিয়ে নিচে আসে। নিচে এসে দেখে লাগেজ দুটো। রোদ অস্থির হয়ে বলে, দাদাজান, আপনি কোথাও যাচ্ছেন? না, তোমরা যাচ্ছ। মানে? মানে কোনো প্রশ্ন নয়, এখনই রওনা হচ্ছ। তোমরা? আমার গ্রামের দিকে ধান হয়েছে, বৃষ্টি হচ্ছে, নদী আছে, ফুরফুরে বাতাস। সেখানে আমাদের বাংলো বাড়িতে তোমরা থাকবে 5 দিনের জন্য। 5 দিনে একদিনও কম হলে তোমাদের আমি ঘরে ঢুকতেই দিব না। কিন্তু দাদা, এভাবে হুট করে? কোনো কথা নয়, এটা আমার অর্ডার। এক্ষুনি বের হও। আমি 2 দাদা নাতির কথা দাঁড়িয়ে শুনছি। দাদা হুট করে এমন ডিসিশন নিল কেন? ছোঁয়া, যা ঘুরে আয়। রোদ তার দাদার উপর কথা বলতে পারল না, ফলে দুজন রওনা হলো। গাড়িতে ছোঁয়া নিশ্চুপ ছিল। রোদ ছোঁয়ার এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু ওর হাত পাও বাঁধা, আর এই বাঁধনের জন্য দায়ী একমাত্র ছোঁয়া। অনেকটা পথ ড্রাইভ করার পর তারা গ্রামের বাসায় পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে ছোঁয়া দেখে তাদের বাসার পাশেই ধান ক্ষেত। সন্ধ্যার সময় বেশ বাতাস হচ্ছে। ছোঁয়া নিজের অজান্তে সেদিকে এগিয়ে যায়। রোদ তা দেখেও কিচ্ছু বলে না। ছোঁয়া গিয়ে বাতাসের মাঝে আলের উপর দাঁড়ায়। অসম্ভবভাবে বাতাস বইছে, আর মিষ্টি ঘ্রাণ। এখনই বৃষ্টি হবে। চারিদিকে কালো হয়ে এসেছে মেঘে। যা হবার তাই হলো। কিছু সময়ের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল। ছোঁয়া মুখটা উঁচু করে বৃষ্টিগুলো উপভোগ করছিল, আর দূর থেকে রোদ ছোঁয়াকে দেখছিল। রোদ ছোঁয়াকে ভিজতে দেখছিল। এমন সময় আকাশে বিশাল আলোর ঝলকানি। রোদ তৎক্ষণাৎ দৌড়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়া বিদ্যুৎ চমকানোটাকে ভীষণ ভয় পায়। আলোর ঝলকানির পরেই ভীষণ শব্দে বজ্রপাত হয়। ছোঁয়া ভয়ে পেছন ফিরে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদের বুক পর্যন্ত আমার উচ্চতা। আমার মাথাটা ঠিক ওর বুকে পড়েছে। ওর হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছি। ভেতর থেকে ইচ্ছে আসছে কেন এই সময়টা এখানে থেমে যাক। ওর বুকে এভাবে মাথা গুজে থাকতে আমার খুব ভালো লাগছে। অনেকটা সময় কাটার পর যখন ছোঁয়া রোদকে ছাড়ছে না, তখন রোদের একটু সন্দেহ হয়। রোদ ছোঁয়ার হাতটা ধরে, বুঝতে পারে ছোঁয়ার জ্বর আসছে, কিন্তু ছোঁয়ার জ্ঞান নেই। রোদ তখনই ছোঁয়াকে কোলে করে রুমে আসে। ছোঁয়া তো পুরোই ভিজে গেছে, ওকে শুকনো কাপড় পরাতে হবে। রোদ ছোঁয়ার জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু ছোঁয়ার ভীষণ জ্বরের কারণে সে চোখই খুলতে পারছে না। রোদ চিন্তিত হয়ে পড়ে। তখনই রোদের মনে পড়ে এ বাড়িতে একটা কাজের মহিলা আছে, যাকে দিয়ে সে ছোঁয়ার কাপড় পাল্টে দিতে পারে। রোদ দৌড়ে নিচে আসে, কিন্তু সেখানেও কাজ হয় না। সেখানে দেখা যায় মহিলা তার স্বামীকে রেখে কিছুদিনের জন্য গ্রামে গেছেন। রোদ নিরুপায় হয়ে ছোঁয়ার কাপড় পাল্টে শুকনো কাপড় পরিয়ে দেয়। মেয়েটাকে ভিজতে যাওয়া উচিত হয়নি, ভিজে জ্বর চলে এসছে।
রোদ ছোঁয়াকে কম্বল জড়িয়ে দেয়। ছোঁয়া বাচ্চাদের মতো নিজেকে গুটিয়ে নিয়েছে। রোদ ছোঁয়ার কপালে হাত বুলাতে থাকে। আজ কেন জানি কোনো রাগ করতে পারছে না রোদ, পারছে না অভিমান করে দূরে চলে যেতে, পারছে না রোদ ছোঁয়াকে কিছু বলতে। ছোঁয়ার আজকের ছোঁয়াটা একটা অন্যরকম অনুভূতি দিয়েছে রোদকে। এর আগে ছিল এমন, কিন্তু বিদেশ থেকে আসার পর এই প্রথম ছোঁয়ার ছোঁয়াতে রোদ এমন অনুভূতি ফিল করছে। রোদের কাছে সবকিছু যেমন রহস্য হয়ে আসছে, সবকিছু ঘোলাটে হয়ে আসছে। বাইরে ভীষণ বৃষ্টি নেমেছে, ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে। একটু পর পর বিদ্যুৎও চমকে উঠছে। ছোঁয়া প্রতিবার কেঁপে উঠছে। রোদ ছোঁয়াকে ভয় পেতে দেখে ছোঁয়াকে জড়িয়ে ধরে। রোদের মুখের মাঝে গুটিসুটি মেরে শুয়ে আছে ছোঁয়া। এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। সে রাতে কারোর খাওয়া হলো না। রোদ ওভাবেই ছোঁয়াকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিল সারা রাত। কত দিন পর রোদ শান্তিতে ঘুমাতে পারল তা রোদ নিজেও জানে না। ছোঁয়া হচ্ছে রোদের প্রশান্তি, রোদের সান্ত্বনা, রোদের আকাঙ্ক্ষা, রোদের ভালোবাসা, সবকিছু ছোঁয়াকে নিয়েই। সকালের মিষ্টি রোদ ছোঁয়ার মুখে পড়তে ছোঁয়া টিপ টিপ করে চোখ খুলল। নিজেকে রোদের বুকের মাঝেই আবিষ্কার করে, কিন্তু মাথাটা তার ভীষণ ভার, চাইলেও উঠতে পারছে না। অসুস্থতা এখনো পুরো কাটেনি। রোদ বুঝতে পারে ছোঁয়া উঠে গেছে, তাই রোদ ছোঁয়া থেকে সরে উঠে পড়ে, সোজা ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বেরিয়ে আসে। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। চুপচাপ কিন্তু বসে থাকবে এখানে, একদম নড়বে না। রোদ নিচে চলে যায়। আমি টুকটুক করে উঠে ওয়াশরুমে যাই। কিছু সময় পর রোদ ফিরে এসে ছোঁয়াকে না দেখে ছোঁয়াকে ডাকতে শুরু করে। ছোঁয়া, এই ছোঁয়া। জি আসছি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসি, উনি খাবার হাতে দাঁড়িয়ে আছে। আমি আসাতেই আমাকে খাইয়ে দেয়। আপনি খাবেন না? খাবো, তুমি ওষুধ খেয়ে নাও। রোদ আমাকে ঔষধ দিয়ে জানালার পর্দা খুলে দেয়। এটা একটা গ্রাম। এই বাড়ির বেলকনি থেকে প্রায় সবটা দেখা যায়। আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। সত্যি কি সুন্দর দেখাচ্ছে। চারিদিকে সবুজ ধান ক্ষেত, একপাশে গ্রাম, বাড়ি বাড়ির সব কিছু কত গোছালো। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো প্রচুর পরিষ্কার। আমার খুব ভালো লাগছে। মেঘ এখনো আকাশে, মিষ্টি বাতাস বইছে। বৃষ্টির পরে মাটির একটা মিষ্টি ঘ্রাণ আসে, সেটা পাচ্ছি আমি। রোদ ছোঁয়াকে দেখছে আকাশ থেকে একটা পরী নেমে তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছে। মিষ্টি বাতাসে পরীটার চুলগুলো উড়ছে, শাড়ির আঁচলটা উড়ছে। কি যে মিষ্টি দেখাচ্ছে তাকে, তা বলার মতো ক্ষমতা রোদের নেই। রোদ ছোঁয়ার দূরত্ব বুঝি এখন কমবে, এখন ওদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা গভীর হবে। ছোঁয়া, জি। আজ বাইরে ঘুরতে যাব। আমার মনটা খুশি হয়ে যায়, আপনা আপনি মুখে হাসি চলে আসে। আমি ওইখানটায় যেতে চাই। আমি আঙুল দিয়ে দেখালাম। রোদ আমার কাছে এগিয়ে আসে। কই? ওই দেখুন, ওই যে ঘের মনে হচ্ছে। ও, ওটা? আচ্ছা, নিয়ে যাব, কিন্তু ওখানে যেতে গেলে নৌকাতে উঠতে হবে। কালকের বৃষ্টিতে পুরো বিল পানি পানি হয়ে গেছে। নৌকার কথা শুনে আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পানিতে প্রচুর ভয় আমার। রোদ মিষ্টি হেসে পড়ল। আমি তো থাকবো, পড়তে দেবো না তোমাকে। ওটা কাদের ঘের? তুমি ঘের চিনো? হ্যাঁ চিনি তো। আন্টি তো গ্রামে ছিল, ওনার থেকে ছোট থাকতে অনেক গল্প শুনেছি। আর আমি সবই চিনি, অন্তত এটা বলবো না ধান গাছে কি ফার্নিচার হয়। আমার কথা শুনে রোদ হেসে দিল শব্দ করে। আমি ওর দিকে তাকালাম, ওর হাসিটা মন কাড়া। আচ্ছা, ওটা একটা চাচার ঘের। ওখানে প্রায় সব গাছই আছে, কিন্তু ওর মাঝেও কিন্তু পানি মাছ চাষ হয়, বুঝেছ? আমি এখানে বসে থাকি। খুব ভালো লেগেছে জায়গাটা। আচ্ছা বসো, বাজার করে আসি। এখানে খাবার মতো কিছুই নেই। আচ্ছা। রোদ চলে গেল। আমি বেলকনিতে বসে রইলাম। যদি তোমায় জানাতে পারতাম সব সত্যিটা রোদ, তবে আমাদের মাঝে কোনো দূরত্ব থাকতো না, থাকতো না কোনো সমস্যা। একটা সুন্দর সংসার হতো তোমার আর আমার। মিষ্টি এই সুন্দর পরিবেশ আর প্রিয়জনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করতে চাই। একটা মুহূর্ত ওয়েস্ট করতে চাই না। দুপুরে রোদ বাজার করে নিয়ে আসে। ঔষধের জন্য ছোঁয়ার জ্বর পড়ে গেছে। রান্না করার জন্য এখানে কোনো লোক নেই। রোদ পড়ল মহা চিন্তায়। বাজার তো করেছে, কিন্তু রান্না কি করবে? ছোঁয়া অসুস্থ, ওকে কি বলা ঠিক হবে?
রোদের চিন্তামাখা মুখটা দেখে আমি বুঝতে পারছি সমস্যাটা কি হয়েছে। তাই গিয়ে রোদকে বললাম, রান্নাটা আমি করি। না, তুমি অসুস্থ। জ্বর পড়ে গেছে, আমি পারবো। না, দরকার নেই। আরে আমাকে একটু হেল্প করবেন, তাতেই হবে, সরুন আপনি। ওনাকে সরিয়ে কিচেনে গেলাম, কাজ শুরু করলাম। এখানে সবই আছে, কিন্তু থাকার মতো লোক নেই। যাক, সময়গুলো ভালোই কাটছে। আমি একে একে সব রান্না শেষ করি। রোদ আমার পাশে দাঁড়িয়ে আমাকে সব হেল্প করে দেয়। আমিও তার হেল্প পেয়ে সব রান্নাই শেষ করে ফেলি। সব ধরে টেবিলে রাখবো, তখনই রোদ আমার হাত ধরে বসে। তুমি গিয়ে গোসল করে নাও, আমি এগুলো করছি। আচ্ছা, আমি চলে এলাম। ওয়াশরুমে গিয়ে আয়নায় তাকাতে দেখতে পেলাম আমার কাল রাতের শাড়িটা নেই, অন্য একটা শাড়ি। কিন্তু আমার শাড়ি কে বদলে দিল? এ বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, তাহলে অবশ্যই রোদই পাল্টেছে। বেশি চিন্তা না করে গোসল করে নিলাম। বাইরে এসে চুলগুলো আছড়ে নিচে চলে এলাম। রোদ এদিকে সব গুছিয়ে ফেলেছে। আমি নিচে নামতে আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে চেয়ারে বসায় আর নিজে আমার পাশের চেয়ারে বসে পড়ে। নাও, খেয়ে নাও। আপনিও খান। হুম। রোদ খাবার খাচ্ছে। আমি খাবার খাওয়ার মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছি। সে খুবই তৃপ্তি করে খাচ্ছে। তোমার হাতে রান্না অনেকদিন পর খাচ্ছি। বাড়ি গিয়ে খুব মিস করতাম তোমাকে। মনে আছে আগে তুমি রোজ আমার জন্য রান্না করতে? রোদের কথায় আমার মনে পড়ে গেল পুরনো সেই দিনগুলোর কথা। ছোঁয়া তখন ক্লাস 11-এ সবে উঠেছে। অতীত। বর্ষা, কি রে? দেখো আমি তো ভুলেই গেছি। রোদ আমার জন্য অপেক্ষা করছে কলেজের বাইরে। আমি ওকে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে রেখেছি, তাও ওই খাটাস পোলার লগে কথা কইতে গিয়ে। উফ, কেন যে পথ আটকালো। রোদ তো রেগেই আছে এখন। যদি জানতে পারে একটা পোলার লগে কথা কইছি, তাহলে আমারে মাইরাই ফেলবে। কি করতাম কত। তোর একটু বাড়াবাড়ি। তোকে বললাম চল, আর তুই মজে গেলি। আরে ধুর, আমি কি জানতাম নাকি ওই বেয়াদব আমারে প্রপোজ করবে? হ, জানতো না। আমি বলেছিলাম, এখন বুঝো ঠেলা। দেখ বর্ষা, প্লিজ কিছু কর, হেল্প মি। একটা আইডিয়া আছে, কিন্তু যদি তুই পারিস তবে। কি আইডিয়া? রান্না পারিস তো, তাই না? হুম। তো এই 1 বছরে কখনো রোদকে রান্না করে খাইয়েছিস? না। তুই গিয়ে ওকে তোর রান্না করা খাবার খাইয়ে বলবি সরি ফর লেট। তাতেই হবে? শিওর তুই? হ্যাঁ, তাতেই হবে, শিওর আমি। আচ্ছা তাহলে এখন? এখন তো ভাইয়া কিছু বলবে না, চুপচাপ গাড়ি চালিয়ে বাসা যাবে, তাই না? তা তো। বাসায় গেলে ওনার হাত ধরে ঘরে বসাবি, তারপর রান্না করবি। আচ্ছা ধন্যবাদ বাবু। দূর, চল। ছোঁয়া বর্ষার সাথে রোদের কাছে যায়। রোদের মুখ দেখে বোঝা যাচ্ছে রোদ ভীষণ রেগে। ছোঁয়া চুপচাপ রোদের সাথে বাসায় চলে আসে গাড়ি থেকে নেমে। রোদ, হুম। চলুন একটা জিনিস দেখাবো। রোদ কোনো কথা না বলে ছোঁয়ার সাথে হাঁটা শুরু করলো। রোদ ছোঁয়ার বেডরুমে গিয়ে ছোঁয়ার পড়ার টেবিলের চেয়ার টেনে বসে। রোদ আর যাই করুক কখনো ছোঁয়ার কথা ফেলেনি। ছোঁয়া দৌড়ে গিয়ে রান্নাঘরে চলে যায়। এক বাটি নুডলস বানিয়ে নিয়ে ঘরে আসে। রোদ ছোঁয়ার বইগুলো দেখছিল। ছোঁয়া বাটি নিয়ে রোদের দিকে এগিয়ে আসে। সরি ফর লেট, আর এমন হবে না। ছোঁয়ার নরম গলার কথা শুনে রোদ ছোঁয়ার দিকে তাকায়। হাতের বাটি দেখে রোদ কিছুটা অবাক হয়। কি হলো? নুডলস। রোদ ভ্রুকুচকে তাকায়। আরে আমি রান্না করেছি আপনার জন্য। রোদ হেসে দেয়। তুমি রান্না পারো? হ্যাঁ। আগে বলনি তো। এখন তো বলছি, রাগ কমেছে? রোদ হেসে বলল, ছোঁয়া রানী, তুমি আমার মনে রানী, তোমার ওপর রাগ করে থাকা যায় নাকি? রোদ ছোঁয়ার রান্না খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। ভালোবাসে যে মেয়েটাকে, তার সবকিছুই ভালোবাসে রোদ। বর্তমান। ছোঁয়া, এই ছোঁয়া, হুম। খাচ্ছ না কেন? শরীর খারাপ করেছে? না তেমন কিছু না, খাচ্ছি।
ছোঁয়া রোদ খাবার শেষ করে। পুরোটা দিন মেঘলা আকাশ ছিল, বিকালেও ফুরফুরে বাতাস, সাথে মেঘ করা আকাশ। ছোঁয়া, জি। চলো, যাবে না? ওই জায়গায়? হুম। আচ্ছা চলুন। তুমি একটা লাল শাড়ি পরো। লাল শাড়ি কেন? এমনি পরে এসো। রোদের কথার জন্য একটা লাল শাড়ি পরলাম, চুলগুলো বেঁধে একটু লাল লিপস্টিক দিয়ে রোদের সাথে বের হলাম। রোদ কিছু সময় রাস্তা ধরে ড্রাইভ করার পর একটা বাড়ি নিয়ে গেল আমাকে। সেখানের সবাই রোদকে আর আমাকে দেখে খুব খুশি, তারা ব্যস্ত হয়ে পড়ল। আরে চাচু, কিচ্ছু করতে লাগবে না, তোমাদের বৌমা ওই ঘরটা থেকে দেখতে চায়, তাই নিয়ে এলাম। এ তো বড় ভালো কথা। তুই বস বাবা, আমি আবিরকে বলছি। আবির রহিম চাচার ছেলে। আচ্ছা চাচা, আবির এখন কি করছে? ও এখন ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। আচ্ছা, বড় হয়ে গেছে? হ্যাঁ, ছেলেপোলা বড় তো হবেই একদিন। কথায় কথায় আবির চলে আসে। আবির আসার পর আমরা রওনা দিই বিলের মাঝের উদ্দেশ্যে। চারিদিকে পানি, আমি পানির দিকে তাকাচ্ছি না, ভয় করছে। রোদে সে আমার হাতটা ধরে, আমি যেন ভয়টা কাটিয়ে উঠতে পারি। আর চারিদিকে শান্ত পরিবেশ, ফুরফুরে বাতাস উপভোগ করতে শুরু করি। কিছু সময় পর আমরা সেই ঘেরে পৌঁছে যাই। সেখানে নানা রকম ফলের গাছ আর ভেতরে মাছের চাষ। খুব ভালোই কাটলো সময়। রোদ কিছু ছবি তুলল, ঘুরে দেখলাম সবটা। ভয় করেনি আমার, কারণ রোদ আমার হাতটাই ছেড়ে দেয়নি। আমার শুধু মনে হচ্ছিল ওর সাথে কেন আমার এত দূরত্ব, কেন ওকে আমি ভালোবেসেও বলতে পারি না, কেন এমন হয়। সব সময় আমার ভালোবাসার মানুষগুলোকেই দূরে রাখতে হয়, অনেক দূরে, তাদেরকে কষ্ট দিতে হয়। আমিও কষ্ট পাই, ওরাও কষ্ট পায়। ছোঁয়া, হুম। এদিকে আসো। অন্যদিকে এগিয়ে গেলাম। উনি আমার কানে একটা ফুল গুজে দিল। এখানে আবার ফুল গাছও আছে? আমি হেসে দিলাম। দেখো, এখানে একটা নৌকা আছে, তুমি চাইলে তোমায় নিয়ে এই পানিতে নামতে পারি। না, আমার ভয় করে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাসার উদ্দেশ্যে যাওয়া যাক। আরও কিছু সময় থাকি, একটু বৃষ্টি আসুক। না, কাল বৃষ্টিতে ভেজে তোমার জ্বর হয়েছে, আজকে আমি আর কোনো রকমের রিস্ক নিতে চাই না। চলো বাসায় চলো। আচ্ছা, মন খারাপ করে। রোদ আমার মন খারাপ দেখে এসে দিল। আবারও নিয়ে আসবো, আরও 4 দিন আছি তো। ওর কথায় হেসে দিলাম আমি। তারপর রওনা হলাম বাসার দিকে। ওই আঙ্কেলরা আমাদের আসতে দিতে চাইছিল না, কিন্তু রোদ থাকলো না। বাসায় এসে দেখি কাপড়ে কাদা লেগেছে, তাই কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিলাম। এখানের পথঘাটে বেশ বড় বড় ফুল গাছ, সব অসম্ভব সুন্দর। কৃষ্ণচূড়া বউ সেজেছ। আমার এই ফুলটা ভীষণ পছন্দ। একবার রোদের কাছে বায়না করেছিলাম, রোদ আমাকে পুরো একটা গাছ এনে দিয়েছিল। ভয় পাবেন না, বড় না, মিনি সাইজের গাছ। ওটা এখনও আমার বেলকনিতে আছে। আমার পছন্দের জন্য রোদের বাসা, মানে এখন আমারও বাসা। সেখানে বাগানে লাল কমলা রঙের বড় বড় কৃষ্ণচূড়া গাছ আছে। প্রতিবার ফুলের সময় আমি বাগানে মনে হয় সারাটা দিন কাটিয়ে দিই। ও ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। রোদ হাতে একটা বড় ডাল কৃষ্ণচূড়া ফুল নিয়ে হাজির। নাও, তোমার জন্য। কি করে আনলেন? আছে, কিছু গ্রামের ছেলে মেয়ে, ওরা পেরে দিল। ধন্যবাদ। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। রোদ ওয়াশরুমে চলে গেল। আমি ফুলগুলোকে একটা জায়গায় রেখে বসলাম। বিছানায় মাথা দিতেই মাথাটা কেমন অসহ্য ব্যথা শুরু করলো। দুহাত দিয়ে চেপে ধরলাম। এমন তো আগে কখনো হয়নি। হুট করে মাথা ব্যথা কেন হচ্ছে এত তীব্র আকারে? পাশে থাকা পানি খেয়ে নিলাম। উফ, সহ্য হচ্ছে না, ভীষণ যন্ত্রণা হচ্ছে। তখনই রোদ বের হলো ওয়াশরুম থেকে। ছোঁয়াকে মাথা চেপে ধরতে দেখে ছোঁয়ার কাছে এগিয়ে যায় রোদ। কি হয়েছে ছোঁয়া, কোনো সমস্যা? আমার না ভীষণ মাথা ব্যথা হচ্ছে রোদ, সহ্য হচ্ছে না। ছোঁয়ার এমন কণ্ঠ শুনে রোদ বিচলিত হয়ে পড়ল। তুমি বালিশে মাথা দাও। রোদ ছোঁয়ার মাথাটা বালিশে উঠিয়ে দেয় আর আলতো হাতে ছোঁয়ার মাথা টিপে দিতে থাকে। রোদের মাথা এভাবে টিপে দেওয়ার কারণে ছোঁয়ার বেশ আরাম লাগছে। ছোঁয়া চোখ বন্ধ করে রোদের কোমর পেঁচিয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। ছোঁয়া যখন গভীর ঘুমে তখন রোদ ছোঁয়ার হাত ছাড়িয়ে ওকে জড়িয়ে ছোঁয়ার পাশে শুয়ে পড়ে। রাত 8টা, ঢাকা শহরে। রুমের মধ্যে অগোছালোভাবে বসে আছে বর্ষণ।
একটা মেয়ে বর্ষণের দিকে এগিয়ে এসে ওর অগোছালো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। বর্ষা প্লিজ, এখন এগুলো ভালো লাগছে না। কেন বর্ষণ, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? তুমি কেন ভুল করবে? আমার ভালো লাগছে না। কি জানি ছোঁয়া কেমন আছে। ছোঁয়ার কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়ছো। কি অবস্থা করেছো শরীরের? সারাদিন এইভাবে অগোছালো জীবনযাপন করো, এগুলো করলে কি ছোঁয়া ভালো হয়ে যাবে? ছোঁয়া আমার একমাত্র বোন বর্ষা। ওর হাতটা যখন ধরেছিলাম তখন আমি প্রথম মায়ের স্পর্শের কথা মনে করেছিলাম। ও ঠিক আমার মায়ের মতো যেন বর্ষা। ও যে আমার ছোট্ট একটা বোন তা বুঝিনি কখনো। সব সময় বড়দের মতো শাসন করতো। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। কি জানি ও রোজ সেদিন আমায় কেন তুলে নিয়ে গিয়েছিল। নিশ্চিত কে ওকে ছোঁয়া আমার হাত ধরা ছবি দিয়েছিল। কিন্তু তুমি তো জানো বর্ষা, ও আমার বোন। এই কথা আমি না রোদকে বলতে পারছি, না ছোঁয়ার থেকে দূরত্ব সইতে পারছি। আমার ছোঁয়াটা কেমন আছে তা খোদাই জানে। বর্ষা বর্ষণের ঘাড়ে হাত দেয়। প্লিজ বর্ষণ, এভাবে ভেঙে পড়ো না। তোমাদের সিচুয়েশন আমি বুঝতে পারছি, আমি বুঝতেছি সব কিছু, কিন্তু কি করব বলো? সৃষ্টিকর্তা যা চায় তাই তো হয়। আমার বিশ্বাস ছোঁয়া একদিন রোদ ওকে অনেক ভালো রাখবে। তুমি রোদকে চেনো না বর্ষা। ও আমাকে যেদিন তুলে রেখেছিল ওই দিন আমি বুঝে গিয়েছিলাম ছোঁয়ার সাথে কেউ আমাকে বাজেভাবে উপস্থাপন করছে। কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না ছোঁয়া আমার বোন। আমি কেমন ভাই, বর্ষা নিজের বোনের সাথে হওয়া অন্যায় ঠেকাতে পারছি না। বর্ষণ, একটা সময় আসবে যখন তুমি সব ঠেকাতে পারবে। প্লিজ এখন মন খারাপ করো না। বুঝতে পারছি না বর্ষা, আমার বোনটাকে আমি কি করে বিপদ থেকে রক্ষা করব। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বর্ষণ বর্ষার হাতে চুমু খায়। তোমার জন্য আমার জীবন একটু ইজি হয়ে গেছে। তুমি তো আমার সব বর্ষণ, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। ছোঁয়া ঘুমোচ্ছে। বন্ধ চোখে ছোঁয়াকে কি অসম্ভব মায়াবী লাগছে তা বোঝানোর ক্ষমতা রোদের নেই। ছোঁয়া রোদের বুকের মধ্যে লেপ্টে আছে। কি মায়াবী ছোঁয়া। রোদের কাছে আজও সবটা কেমন অদ্ভুত। ছোঁয়া কি করে অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে পারে? রোদের যেন বিশ্বাসই হয় না এই মেয়েটা তাকে ধোঁকা দিতে পারে। মেয়েটা যে ওকে খুব ভালোবাসে। ছোঁয়া রোদের বুকে ঘুমালেই রোদের কলারটা চেপে ধরে এক হাত দিয়ে। বাচ্চারা যখন কারোর কোলে ওঠে তখন এমন যার কোলে ওঠে তার জামা কাপড় আঁকড়ে ধরে, যেন ছেড়ে দিলে পড়ে যাবে। ছোঁয়া ঠিক তেমন করে রোদকে আঁকড়ে ধরে। ছোঁয়ার এই ছোট্ট ছোট্ট কাজ রোদের ভীষণ ভালো লাগে। ভালোবাসার মানুষের সব কাজই ভালোবাসার চোখে ভালো লাগে। কিন্তু এই বাচ্চামিগুলো ছাড়া রোদের জীবন যে অপূর্ণ। রাত 11টা। রোদ ছোঁয়াকে আলতো করে ডাকছে। ছোঁয়া, এই ছোঁয়া, ওঠো। হুম। ওঠো ছোঁয়া, ভাত খেতে হবে তো। ও, আপনিও ঘুমান। রোদ ছোঁয়ার কথা শুনে হেসে দেয়। আরে ওঠো ছোঁয়া। রোদ টেনে ছোঁয়াকে ওঠায়। কি? ছোঁয়ার চুলগুলো সামনে এসে এলোমেলো হয়ে আছে। রোদ সেগুলো গুছিয়ে কানে গুজে দিল। ভাত খেতে হবে, তারপরে ঘুমাবে। এখন ইচ্ছে হচ্ছে না। হবে, ওঠো ওঠো। রোদ ছোঁয়াকে পাঁচকোলা করে টেবিলে নিয়ে আসে। যাও, বেসিং থেকে ফ্রেশ হয়ে আসো। ছোঁয়া ঢুলতে ঢুলতে বেসিং পর্যন্ত যায়। 16 মাসে বছর কাটিয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসে। ছোঁয়ার ঘুম পেলেও ও এটাই করে। ওর ঘুমের মাঝে কিছুই হুঁশ থাকে না। খাবার খেয়ে নাও। এখন এগুলো হাত দিয়ে খেতে হবে? ছোঁয়ার প্রশ্নের মানে বুঝতে পেরে রোদ হেসে ছোঁয়ার মুখে খাবার ধরল। ছোঁয়া বাচ্চাদের মতো রোদের হাতে খেয়ে নিল। খাবার শেষে রোদ ছোঁয়াকে নিয়ে রুমে আসে। এবার ঘুমাও। কিন্তু এবার তো ঘুম আসবে না, ভেঙে গেছে। তো কি করতে হবে? ঘুরতে নিয়ে যাবেন? এই রাতে কোথায় যাব? গ্রামের রাস্তা ধরে হাঁটতে ভালোই লাগবে রাতের বেলায়। রোদ আমার আবদারটা শুনে অবাক। এখন এই রাতে? চলুন না। আমার মুখের হাসি দেখে রোদ সেটাকে ফেলতে পারল না। আমাকে নিয়ে বের হলো গ্রামের রাস্তায়। ফুরফুরে শীতল বাতাস। আমি রোদ, আমার মাথাটা রোদের কাঁধে। চুপচাপ নিঃশ্বাস নিচ্ছি শুধু। রোদ, আমার আপনাকে কিছু বলার আছে। কি? এদিকে বসুন। আমরা একটা গাছের তলায় বসলাম। কিছু সিরিয়াস? আমার আজ আপনাকে অনেক কিছু বলার আছে। বলো। আমি কে জানেন? আমার পরিচয় কি?
আমি যে এতিম, আমার বাবা মা কে ছিলেন? এখন এসব প্রশ্ন কোনো মানে নেই। আছে, আমি আরিফ খান আর কণিকা খানের দুই মাত্র সন্তান। আমার বড় ভাই বর্ষণ খান। আমার কথা শুনে রোদের মুখের অবস্থা পুরোটাই পাল্টে গেল। আমি ওর দিকে তাকালাম। হ্যাঁ, যে মেয়েটা আর ছেলেটাকে আপনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন মারবেন বলে, আমরাই সেই দুইজন। বর্ষণ আমার আপন ভাই, এ কথা আমিও জানতাম না। আপনি চলে যাবার দিন ওর সাথে আমার দেখা। একটা কোড দিয়েছিল আমাকে, সেটা ফেরত দিতেই ওর সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়। অতীত। এই বর্ষণ নামক ছেলেটার কোড আমার কাছে কি করবো এটার? তাকে তো দিতে হবে, কিন্তু খোঁজ কি করে পাবো? সব ভাবতে ভাবতেই হুট করে ফোনটা বেজে ওঠে। অচেনা নাম্বার থেকে এই সময় কে ফোন করলো? ছোঁয়া ভাবতে ভাবতে ফোন তোলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বর্ষণ বলছি। বর্ষণ, আচ্ছা আপনার কোডটার জন্য ধন্যবাদ। আপনি কোডটা ফেরত দেবো কি করে? কাল দেখা করুন কোথায়? ক্যাফেতে। আচ্ছা। ছোঁয়া ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে ছোঁয়া সময় মতো ক্যাফেতে পৌঁছে যায়। টানা 3 দিনের বৃষ্টি শেষে সবে রোদ বের হলো। চারিদিকে পানির উপর আলোতে চিকচিক করছে পরিবেশ। বর্ষণ পেছন থেকে ছোঁয়াকে ডাক দেয়। ছোঁয়া পেছনে তাকিয়ে ছোট্ট একটা হাসি দেয়। বর্ষণ ছোঁয়ার সামনে আসতে ছোঁয়ার ব্যাগে থাকা কোটটা বর্ষণকে দেয়, আর বর্ষণ সেটা গ্রহণ করে। এভাবে তাদের সম্পর্কের শুরু হয়। বর্ষণ ছোঁয়াকে বরাবর ছোট বোনের মতো দেখত, ছোঁয়া বর্ষণকে ভাইয়ের মতো দেখত। রোদের অপূর্ণতাকে বর্ষা বুঝতে দেয়নি, সব সময় ভাইয়ের মতো আগলে রেখেছে। 5 মাস পর ছোঁয়া বসে আছে কলেজের বাইরে একটা ছাউনির তলায়। দূর থেকে দেখা যায় বর্ষণ দৌড়ে আসছে। ছোঁয়া বর্ষণকে এভাবে দৌড়াতে দেখে ভয় পেয়ে যায়। কিছু হলো না তো? ছোঁয়া উঠে দাঁড়ায়। বর্ষণ ছোঁয়ার দিকে এগিয়ে ছোঁয়াকে হুট করে জড়িয়ে ধরে। ছোঁয়া হুট করে এ বিষয়টাকে সহ্য করতে পারে না, বর্ষণকে জোরে ধাক্কা দেয়। বর্ষণ ছিটকিয়ে আবার ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া, বর্ষণের চোখের কোণে পানি চিকচিক করে। তুই জানিস তুই কে? মানে কি? তুই আমার বোন, আমার একমাত্র বোন। কি বলছেন ভাইয়া এগুলো? কিছুই বুঝতে পারছি না আমি। তুই আমার বোন, আমরা দুজন 2 ভাই বোন। তুই একদম এতিম নস, আমি তোর আছি। বাবা আরিফ খান আর মা কণিকা খান। ছোঁয়া বর্ষণের মুখে বাবা মায়ের নাম শুনে আকাশ থেকে পড়ল। কি? হ্যাঁ, এই দেখ পিচ্ছেকালে ছবি, যখন তুই অনেক ছোট। এতে আমিও আছি। আমি ছবিটা দেখে পুরোই পাথর হয়ে গেলাম। এমন ছবি আমার কাছেও আছে, ঠিক যেন এর কার্বন কপি। এই ছবিটাকে তো আমি আমার বাবা মা আর ভাই হিসেবে চিনতাম। হ্যাঁ, এটাই আমার কাছে আছে। আমাদের বাবা মায়ের মৃত্যুর আগে ওরা 2টো ছবি আমাদের দুজনকে সাথে দিয়ে দেয়। ওদের মৃত্যু কি করে? ছোঁয়া, রোদ তোর ভালোবাসা আমাদের সব থেকে বড় শত্রু। মানে? আমার বাবা মাকে রোদের দাদা হত্যা করেছে। সেদিন হয়তো আমিও মারা যেতাম, কিন্তু মা বাবা খুব কষ্টে আমাকে বাঁচিয়ে রেখেছে। কি বলছেন ভাইয়া? ঠিকই বলছি। প্রায় 20 বছর আগের কথা। তুই যখন মায়ের কোলে, আমার বয়স 5 থেকে 6। আমার বাবা মা ছিলেন সাংবাদিক। তারা রিপোর্ট করতে করতে চৌধুরী বাড়ির একমাত্র জালের সম্পত্তি, যে সমস্ত ডকুমেন্ট আছে, সব কিছু জব্দ করে। এদিকে রোদের দাদা সেটা জানতে পেরে বাবা মাকে প্রথমে বলে সেটা দিয়ে দিতে, কিন্তু তারা সেটা দেয় না। হয়তো এটাই ভুল ছিল। সেগুলো না দেওয়ায় মা বাবাকে নির্মমভাবে মেরে ফেলে। সেদিন বাসায় মা আমাদের নিয়ে পিছন দরজায় এসেছিল। আমার পকেটে একটা ছবি আর তোর বুকে একটা ছবি দিয়ে তোকে আমার কোলে তুলে দিয়েছিল। আমি তোকে বেশি সময় রাখতে পারিনি। রাস্তা একটা আন্টি ভেবেছিল হয়তো আমি শিশু চোর, তাই তোকে আমার থেকে কেড়ে নিয়ে গেছিল। তখন থেকে তুই আমি একা। আমি যে পরিবারের সন্তান হিসেবে বড় হয়েছি, আমাকে ওরা খুব ভালোবাসে। আজ এই পর্যন্ত আমি প্রতিষ্ঠিত হয়েছি তাদেরই জন্য। কিন্তু আজ এই সব কথা আমি সূত্র ধরে ধরে জানতে পারলাম। ভাইয়া রে, রোদ তাহলে আমাদের কেন ভুল বুঝবে? দোষ তো ওর দাদার। না রে বোন, রোদ তার দাদার কাছে পণ করেছে। আমাদের দুজনের একজনকে পেলেও সে অবস্থায় সেই জায়গাতে যাতে আমাদের মৃত্যু হয়। কেন? কারণ বাবাকে মেরেছিল ওর আগে। বাবার মৃত্যুর সময় আমি, মা, তুই লুকিয়েছিলাম। তখন বাবা বলেছিল, আমাকে মেরে দিয়ে ভাবিস না, সব কালো কাজ লুকিয়ে যাবে। আমার 2 সন্তানের কাউকে আল্লাহ বাঁচিয়ে রাখবে।
এবং তাদের হাত ধরে তোর শাস্তি হবে। তোর সন্তানদের বাঁচতে দিলি তো। কিন্তু যখন রোদের দাদা আমাকে পায় না, তখন বুঝতে পারে সত্যি কিছু একটা হয়েছে। আমরা পালিয়েছি। তখন সে তার ভালোবাসার রোদকে তৈরি করে শুধুমাত্র জেদের কারণে আমাদের দুজনের একজনকে সামনে পেলে রোদ সেখানে মেরে দিতে বাধ্য। কারণ রোদ ওয়াদাবদ্ধ এবং ওর দাদার কসম কেটে শপথ নিয়েছে। এগুলো কি করে জানলে ভাই? দেখ রোদ, গত 15 বছর যাবৎ আমাদের খুঁজতেছে, এগুলো তার প্রমাণ। বর্ষণ কিছু কল রেকর্ড আর ছবি দেখায়। ছোঁয়ার আর বুঝতে বাকি রইল না হচ্ছেটা কি। ভাই এবার কি করব? জানি না বোন, খবরদার তুই রোদকে তোর পরিচয় দিবি না। বর্তমান সেদিন ভাইকে জড়িয়ে বহুত কেঁদেছিলাম। সেই ছবিগুলো তোমার গার্ড তোমাকে দিয়েছে রোদ। রোদ আমার ভাই, আর আমি জানি তোমার সাথে আমাদের মোকাবেলা কখনো সম্ভব না। তাই আমি তোমার সামনে বসেছি। এতদিনের ভালোবাসার এইটুকু দাম দিও। আমার ভাইকে ছেড়ে দাও। আমার কথা শেষ হতে হঠাৎ রোদ আমাকে জোরে একটা চড় দিয়ে দিল। আমি ছিটকে রাস্তায় পড়লাম। পিছের কারণে হাত ছুলে গেছে। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকালাম। মিথ্যে কেন বলছো ছোঁয়া? আমার দাদাজান কখনো এমন করতে পারে না। তোমার মা বাবা খুনি ছিল, আমার মা বাবাকে মেরেছে, যার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি তোমাদের আমার মা বাবার খুনের শাস্তি দেব বলে। না, তুমি ভুল বিশ্বাস করো। আমার মা বাবা সাংবাদিক ছিলেন। তোমার দাদা জানের অনেক কালো কাজের ব্যবসা আছে। উনি শিশু পাচার করেন। ব্যাস, আর একটা কথা তুমি বলবে না ছোঁয়া? রোদ আমাকে বিশ্বাস করো। না, করি না বিশ্বাস। আমার দাদাজান সম্পর্কে তোমাকে এগুলো বলার সাহস কে দিয়েছে? রোদ আমাকে বিশ্বাস করো। বাসায় চলো। রোদ আমাকে কিছু বলতে না দিয়ে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারলো। আমি থুবড়ে গিয়ে মাটিতে পড়লাম। ব্যথা পেলাম প্রচুর। রোদ আমার কাছে এসে দাঁড়ালো। তুমি আমার দাদাজান সম্পর্কে একটাও আর বাজে কথা বলবে না, আমি বলে রাখলাম। কিন্তু রোদ বিশ্বাস করো। বর্ষণ নামে ওই ছেলেকে আমি দেখে নেব। ও নিশ্চিত তোমায় ভুলভাল বুঝিয়েছে। হে আল্লাহ, আমি যা ভয় পেয়েছিলাম তাই হলো। এবার কি করব? ভাইয়ের কোনো ক্ষতি করে দিলে আমি মরেই যাব। কি করব ভাবতে ভাবতে রোদ বের হলো। আমি তখনও মেঝেতেই বসেছিলাম। রোদ আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ল। আমি ধীরে ধীরে উঠে বারান্দায় চলে গেলাম। আবার সেই মিষ্টি বাতাস, গ্রামের মোমো করা পরিবেশ, এত ভালোবাসা, এত বিশ্বাস কিছুই আজ কাছে দিল না। রোদের বিশ্বাস হলো না আমাকে। ওর দাদাজানকে সব বলে দিলে সত্যি আমাকে তো মেরেই ফেলবে। আমার ভাইয়াটাকেও ছাড়বে না। ভাইয়ার কথা ভাবলে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাইয়াকে কি করে বাঁচাবো? আমি নিরুপায়। ভাইয়ার সাথে একটু কথা বলতে হবে, ওকে জানিয়ে যদি কিছু করা যায়। কিন্তু কি করব? হে আল্লাহ, আমাকে রক্ষা করো। চোখ বন্ধ করে চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি বেয়ে পড়ল। হঠাৎ মনে হলো কেউ আমাকে কোলে তুলেছে। হুট করে পড়ে যাওয়ার ভয়ে হাতের কাছে যা পেলাম তাই আঁকড়ে ধরলাম। তারপর তাকালাম, রোদ আমাকে তুলেছে। কিন্তু কেন? অবাক হলাম। ও আমাকে তুলে বিছানায় নিয়ে গেল। কি ভাবছিল ওখানে দাঁড়িয়ে? কি করে পালানো যায়? তার হচ্ছে না। তোমাকে আমি পালাতে দেব না। সারা জীবনের জন্য আমি তোমাকে বেঁধে রাখবো। আমি না রাখলেও আমাদের অনাগত সন্তান বেঁধে রাখবে। তুমি আর যাই করো, এই রোদকে তুমি ত্যাগ করতে পারবে না। তুমি চাইলেও না। না চাইলে তো ভালোই। তোমায় আজ থেকে সারা জীবনের জন্য বাধা করে রাখার ব্যবস্থা করবো আজ। আমি ওর দিকে রসগোল্লার চোখ দিয়ে তাকিয়ে আছি। ও কি পাগল হয়েছে? কি বলছে এগুলো? আরে আজব! আমি কি পালাতে চেয়েছি নাকি পালানোর কথা ভেবেছি? বাইরে ভারী বর্ষা, বৃষ্টির বেগ বেড়ে চলেছে। শীতল বাতাসের আনাগোনা, চারিদিকে থমথমে পরিবেশ। মিষ্টি ঠান্ডায় সবাই ঘুম, সব ঘরে লাইট বন্ধ। প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হয় তখন এতটা আরাম লাগে যে সবাই ঘুমিয়ে যায়। এই থমথমে সুন্দর পরিবেশে রোদ ছোঁয়ার ভালোবাসাকে আজ সত্যি করে পূর্ণতা দিল রোদ। সকালে বৃষ্টির পর চিকচিক কাচের মতো স্বচ্ছ আলো বের হয়েছে। চারিদিকে সুন্দর আলোতে আলোকিত। ছোঁয়ার মুখে আলোর ঝলকানি পড়তে ছোঁয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে রোদের বাহুডোরে আবদ্ধ দেখতে পাই। ওর হাতের বাঁধন আলগা করার চেষ্টা করছি, কিন্তু ফলাফল শূন্য। সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার মানে কি ও জেগে? আমি আরো একটু
নড়তে ও হুট করে আমার ঘাড়ে কামড়ে দিল। আমি ব্যথায় আউ করে উঠলাম। আমার ঘুম হয়নি, নড়ছো কেন? আমি উঠবো। না, ঘুমাবা, চুপচাপ ঘুমাও। আল্লাহ! ছোঁয়া, রাগ উঠিও না প্লিজ। কথাটা বলে সে আবার ঘুমালো। বাহ, মহাশয় ঘুমাবেন আর আমি তার বুকের মধ্যে শুয়ে থাকবো? এমনি তো দরকার, ঘুম তো নয়, ঢং যত সব, অসহ্যকর। ধুর, ভাল লাগে না। চোখ বন্ধ করে নিলাম আবার না চাইতেও। এদিকে বর্ষণ ছোঁয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ছোঁয়ার অবস্থা ঠিক কেমন তা বুঝতে পারছে না। বর্ষা চেষ্টা করছে সব সময় বর্ষণের সাথে থাকার, কিন্তু জেনে শুনে বোনকে রাক্ষস গুহায় রাখার পর পৃথিবীর কোনো ভাইয়ের চোখেই ঘুম থাকবে না। বর্ষণ জানে ছোঁয়া যদি কখনো ভুল করেও সত্যিটাকে রোদকে বলে, রোদ তো বিশ্বাস করবেই না, উল্টে তার বোনটার উপর টর্চার করবে। ছোঁয়া বলেছিল, ভাই, আমার বিশ্বাস রোদ আমার কথা বুঝবে। বর্ষণের মাথায় শুধুমাত্র একটা কথা, ছোঁয়া কখনো এ কথা রোদকে বললে রোদকে তো মেন্টালি ফিজিক্যালি টর্চার করবেই, সাথে বর্ষণকে হয়তো ছেড়ে দিবে ছোঁয়ার জন্য। কিন্তু এ কথা রোদ তার দাদাকে বললে বর্ষণকে তো মারবে, বর্ষাকেও ছাড়বে না। ছোঁয়া তো দূরে থাক, রোদকে না জানিয়ে ছোঁয়াকে মেরে দিবে। এ কথা বর্ষণ খুব ভালো করে জানে। ওরা এতটাই প্রভাবশালী যে ওদের কোনো বিচারই হবে না। যদি হতো তবে তাদের মা বাবা খুনের বিচারটাই আগে হতো। বর্ষণের ভাবনায় ছেদ ঘটিয়ে বর্ষার আগমন। কি করছো? কিছু না। তোমার মুখটা সব সময় উদাস কেন থাকে বর্ষণ? তুমি তো সবই জানো বর্ষা। হ্যাঁ, সব জানি আমি, কিন্তু তুমি এভাবে কেন ভেঙে পড়ছো? আমি তো আছি তোমার পাশে। আমার বিশ্বাস ছোঁয়া রনের কিছু হবে না। রোদ আর যাই করুক, ছোঁয়াকে ভীষণ ভালোবাসে। আমার চিন্তা সব জায়গায় বর্ষা, তোমাকে নিয়ে, ছোঁয়াকে নিয়ে, সবাইকে নিয়ে। আমার খুব স্ট্রে লাগছে বর্ষা। আল্লাহ, এত চিন্তা করো, তার উপরে ঠিক মতো খাও না। তোমার প্রেশার সবসময় লো থাকে, দেখি এখন মেপে দেখি। বর্ষা বর্ষণের প্রেশারটা মেপে অবাক হয়, সত্যি ভীষণ কম। বর্ষণের মুখ দেখে বোঝা যাচ্ছে ও কতটা চিন্তা করছে। বর্ষা গিয়ে ডিম আর দুধ দিয়ে আসে, জোর করে সেটা বর্ষণকে খাইয়ে দেয়। ভালোবাসার মানুষটার এমন অবস্থা কেউই দেখতে পারে না। সকাল না দুপুর 12টা বাজে, মহাশয়ের ঘুম ভাঙতেই সে আমাকে ছেড়ে দেয়। এতটা সময় শুধু শুধুই আটকে রেখেছিল। উঠে গোসল করে একটা গোলাপি রঙের শাড়ি পরলাম। আমি শাড়ি পরে বেরিয়ে এলাম। আয়নার সামনে চুলগুলো আঁচড়াচ্ছি। ব্যালকনি থেকে ছোঁয়াকে দেখা যাচ্ছে, গোলাপি রঙের শাড়িটা ছোঁয়ার এই সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় রোদের চোখ, কারণ রোদ ছোঁয়াকে ভালোবাসে। ভালোবাসার চোখ দিয়ে তুমি যাকে দেখবে সেই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মানুষটি। ছোঁয়া রোদের কাছে রোদের হুড়পড়ি। এই হুড়পড়ি যে এত সুন্দর, এত মায়া তার মুখে, এত মমতা তার বুকে, এটা আসলে শুধু রোদ উপলব্ধি করতে পারে। রোদ তো ছোঁয়াকে দেখতে দেখতে সারা জীবন কাটিয়ে দিতে রাজি। রোদ যখন ছোঁয়াকে দেখে তখন পাশ থেকে কেউ ওর হুঁশ না ফেরালে ওর হুঁশ ফেরে না। ঠিক এতটা ভালোবাসে সে ছোঁয়াকে। চুল আঁচড়াতে আঁচড়াতে মনে পড়লো, এই বাসায় তো কেউ নেই, খাবার রান্না তো আমাকেই করতে হবে। দেখো কি পাঁচি লোকের সাথে আবার বিয়ে হয়েছে, শুধু শুধু এই 12টা পর্যন্ত টেনে বিছানায় রাখার কোনো মানে আছে? হ্যাঁ, চিরুনটা হাতে থেকে রেখে বাইরের দিকে পা বাড়লাম। ছোঁয়াকে নড়তে দেখে রোদের হুঁশ আসলো। ছোঁয়া রুম থেকে বেরিয়ে গেল। এদিকে রোদ রুমে এলো, সেও ওয়াশরুমে চলে গেল। সকালে খাবার রান্না করছি, রান্নার কাজ করছি আর ভাবছি রোদ আমাকে সত্যি একটু বিশ্বাস করলো না। ওর কি মনে হলো আমি সবটা ওকে মিথ্যে বললাম? কিন্তু কেন ওর এমন মনে হলো? ও কি তাহলে আমাকে ভালোই বাসে না? ভালোবাসলে ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়, কিন্তু না, আর ভাবতে পারছি না। আমাকে এখন যে করেই হোক ভাইয়ার সাথে কথা বলতে হবে। ভাইয়ার সাথে কথা না বলতে পারলে কিচ্ছু হবে না। আমি একটা রান্না চাপিয়ে দিয়ে দৌড়ে বাসায় থাকা টেলিফোনের কাছে গেলাম। আমার ফোনটা সেই বিয়ের দিন রাগের আগে রোদ টুকরো টুকরো করে ছেড়েছিল। পরে আর পরিস্থিতির চাপে রোদকে বলা হয়নি। বলবো কি করে যা হচ্ছে বিগত কিছুদিন। ভাইয়ার নাম্বার ডায়াল করলাম। কিছু সময় রিং হবার পর ভাইয়া ফোন ধরলো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কে ছোঁয়া? হ্যাঁ রে ভাইয়া। কেমন আছিস তুই? বোন কোথায় আছিস শোনা আমার? ভাইয়া রে, রোদ আমাকে বিশ্বাস করে নাই। মানে তুই ওকে সব বলেছিস? হ্যাঁ। কেন বলছিস ছোঁয়া? আমি জানতাম ও বিশ্বাস করবে না।
ভাইয়া তুই বর্ষাকে নিয়ে দেশের বাইরে চলে যা প্লিজ। আমি তোকে ফেলে কোথাও যাব না, ওরা তোকে মেরে দেবে। দিলেও কোনো সমস্যা নেই, তোকে আমার কসম, তুই বর্ষাকে নিয়ে চলে যা। তুই এটা কি করলি ছোঁয়া? কসম কেন দিলি? হ্যাঁ ভাইয়া তুই চলে যা, রোদের হাতের কাছে তুই পড়লে তোকে মেরেই দেবে। ওর দাদাজানকে আর ওর দাদাজানকে জানালে সব শেষ। আমার চিন্তা করিস না, তুই সব সময় ভাববি আমি যেখানে আছি ভালো আছি। তোকে আমি কসম দিয়েছি, তুই না গেলে আমার মরা মুখ দেখবি। ছোঁয়া, হতাশ হোস না ভাইয়া, আমি সব সময় প্রাণ দিয়ে না পারি মন দিয়ে তোর সাথে থাকবো। যদি কখনো দেখিস আমার কোনো ফোন 1 মাসের মধ্যেও আসতেছে না, তখন বুঝিস তোর বোন আর নেই। তুই এক্ষুনি রেডি হয়ে বের হবি এক্ষুনি। কথাটা বলে ফোনটা কেটে কান্না করতে লাগলাম। খুব কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট হচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে জানি না। পৃথিবীতে মৃত্যুর থেকে বড় সত্যি হয়তো কিছুই নেই। আজ সেই সত্যির মুখোমুখি হতে হবে। তবে কেন এত কষ্ট? এই দুনিয়ার মায়াতে জড়িয়ে গেছি। ভাইয়ার সাথে কাটানো শেষের একটা বছর সত্যিই ভালো ছিল। রোদ আমার জীবনে আসায় ওর সাথে প্রতিটি মুহূর্ত আমার জন্য শখের ছিল। পৃথিবীর সব সুখ আমাকে দিয়েছে ও, কিন্তু তবুও বড্ড ভয় হচ্ছে। হয়তো আমি বুঝতে পারছি আর সময় নেই। বর্ষণের চোখ দুটো লাল হয়ে আছে, হাতে ফোনটা নিয়ে সেভাবে বসে আছে। বোনের বলা প্রতিটা কথা বুকের মধ্যে হাজারটা চাকু ঢুকিয়ে দিয়েছে বর্ষণের। কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছে না সে। বোন কেন কসম দিল, কি দরকার ছিল? বর্ষা বর্ষণের কাছে এসে ওর ঘাড়ে হাত দেয়। এত সময় সব কথাই বর্ষা শুনেছে। ফোনটা লাউডে ছিল। বর্ষণ বর্ষার ছোঁয়া পেয়ে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে আর শব্দ করে কেঁদে দেয়। তা দেখে বর্ষাও কেঁদে দেয়। কি বলে সান্ত্বনা দিবে বর্ষা বর্ষণকে সে নিজেও জানে না। রান্না শেষ করে হাত মুখ ধুয়ে মুছে নিলাম। রোদ এলো, আমার পাশে দাঁড়ালো। আমি ওর দিকে তাকাতে আমার কোমর জড়িয়ে নিল। আমি ড্যাব ড্যাব চোখে ওর দিকে তাকিয়ে আছি। ওর মতি গতি বোঝার চেষ্টা করছি। মনে পড়ে ছোঁয়া আমাদের প্রথম দেখার কথা? ওর কথায় ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল আমাদের প্রথম দেখার কথা। 5 বছর আগের কথা। আমি ক্লাস 10-এ পড়ি। বৃষ্টির দিনে বান্ধবী বর্ষার সাথে ছোঁয়া হেঁটে বাসায় ফিরছে স্কুল থেকে। বিশেষ দ্রষ্টব্য, এই বান্ধবী বর্ষাই কিন্তু বর্ষণের স্ত্রী। ছোঁয়া এই বৃষ্টির রাস্তা দিয়ে লাফাতে লাফাতে হাঁটছে। তা দেখে বর্ষা বলল, কিরে, কি সমস্যা তোর? পিছনে ফিরে হাঁটছিস কেন? পড়ে যাবি তো। না পড়বো না, পড়লে আমার বর ধরবে। কথাটা বলতে না বলতে ছোঁয়া পিছনে থাকা কিছুর সাথে ধাক্কা খেয়ে যেই না নিচে পড়বে, বর্ষা এগিয়ে আসতে আসতে ছোঁয়াকে কেউ ধরে বসে। ছোঁয়া ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু কিছু সময় পর বুঝতে পারে ওকে কেউ ধরেছে, যার জন্যে ও নিচে পড়েনি। যাক বাবা, এবারের মতো কোমরটা বেঁচে গেছে। এই রাস্তায় পড়লে 1 কোমর 2 কাটা ছেঁড়া ফ্রি। ধীরে ধীরে চোখ মেলে তাকায় ছোঁয়া। একটা লম্বা উজ্জ্বল ফর্সা মতো করে একটি ছেলের বুকের মধ্যে লেপ্টে আছে ছোঁয়া। ছোঁয়া নিজেকে সামলে সরে আসে। ছেলেটি হাত দুটো বুকে বেঁধে ছোঁয়ার দিকে তাকায়। রাস্তা দিয়ে এভাবে নাচানিচে করবে আর বলবে পড়ে গেলে আমার বর ধরবে। ভালোই বুদ্ধি। দেখুন আমি সরি, খেয়াল করিনি। আর আপনি এগুলো কি করে শুনলেন? আপনি কি আমাদের ফলো করছেন? যা বাবা, তোমাকে আমি এই বিপদ থেকে বাঁচালাম আর তুমি কই না আমাকে ধন্যবাদ দেবা? তা না দিয়ে আচার বিচার শুরু করছো। প্রথমত আমি আপনাকে চিনি না, আপনি আমায় তুমি করে কেন বলছেন? এই দেখো, তুমি তো বললে পড়ে গেলে আমার বর ধরবে, তো পড়ে গেলে আমি ধরলাম, তাহলে আমি তো তোমার বর নাকি? ছেলেটার কথা শুনে বর্ষা আর ছোঁয়া দুজনের চোখ রসগোল্লা হয়ে গেছে। কি বলে কি এই ছেলে? এই ছেলে, এই মুখ সামলে কথা বলুন। কি আজব কথা বলছেন আপনি। এই বর্ষা চল তো। ছোঁয়া পাশ কাটিয়ে চলে আসতে গেলে ছেলেটি ছোঁয়ার হাত ধরে বসে আর নিজের সাথে মিশিয়ে নেয়। পালিয়ে লাভ নেই, পারবে না আমার থেকে পালাতে। তুমি আমার, শুধু আমারই থাকবে। ছোঁয়া জোরাজুরি শুরু করে নিজেকে ছাড়ানোর। কিছু সময় পর ছেলেটা ছোঁয়াকে ছেড়ে দেয় আর ছোঁয়া বর্ষাকে নিয়ে বাসার দিকে চলে আসে। ছেলেটা ছোঁয়ার যাবার দিকে তাকিয়ে থাকে। বর্তমান। ঠোঁটের উপর কিছু অনুভব হতে ভাবনার জগৎ থেকে বর্তমানে ফিরে দেখি মহাশয় আমার উপর হামলা চালিয়েছে। এই ছেলে জীবনে শুধরাবে না। রোদ আমাকে জড়িয়ে বসে আছে। কেন আছে কে জানি। আমি চুপচাপ তার বাহুডোর বাধা হয়ে আছি। হঠাৎ ওর কি হলো আমি জানি না। এমন ব্যবহার কেন করছো?
সরি সোয়া। কি হয়েছে? সোয়া, আমি বুঝতে পারলাম ও কাছে, কিন্তু কেন কাছে তা বুঝতে পারছি না। আমি মুখ তুলে তার দিকে তাকাই। কি হয়েছে রোদ? আমি জানতে পেরেছি কি অপরাধী। আমি বুঝতে পেরেছি সব। আমার দাদাজান তোমার বাবাকে মেরেছে, ওরাই তোমার মা বাবাকে মেরেছে। আমি কথা দিচ্ছি, আমি নিজে তোমার ভাইয়ের এই জীবন রক্ষার দায়িত্ব নিলাম, এবং তোমার মা বাবার মৃত্যুর বিচারও আমি দেব। রোদ তুমি কেঁদো না। ভুল বুঝেছি ছোঁয়া, তোমায় তোমায় মেরেছি আর দিয়ে। ক্ষমা করে দাও আমাকে। এভাবে বলো না। কি বলবো আমি? দাদাজান আমাকে ছোট থেকে যা বুঝিয়েছে আমি সবসময় তাই বুঝেছি, সবসময় তার কথা শুনেছি। কিন্তু এখন আমার নিজেকে অসহায় লাগছে, কোনো আশা নেই, সব কিছু ধোঁয়াশা হয়ে আসছে। তোমায় কেন এত কষ্ট দিয়েছে ছোঁয়া, বলতে পারো? রোদ, আমি রোদকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি তোমায়। তোমার দেয়া কোনো আঘাত আমাকে ব্যথা দিতে পারবে না। আমি ভুল করেছি ছোঁয়া, আমাকে ক্ষমা করো তুমি। রোদ, তুমি যা করেছো না জেনে করেছো। আমি তোমার সাথে আছি, থাকবো সব সময়। আমি কেন তোমায় কষ্ট দিয়েছি ছোঁয়া? আবার সে এক কথা কেন বলতেছো? সরি সোয়া। রোদ আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমিও চুপচাপ ওর বুকের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছি। দিন কেটে সন্ধ্যা হলো। রোদ বসে আছে আমার পাশে। হঠাৎ কলিং বেলের শব্দ। আমি উঠে দরজা খুলে অবাক। ভাইয়া বর্ষা দাঁড়িয়ে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরি। কেমন আছিস বোন? ভালো ভাই, তুই কেমন আছিস? ভালো। ওদের ভেতরে আসতে দাও। রোদের কথায় আমি ওদের নিয়ে ভেতরে এলাম। এবার পরিবার পূর্ণতা পাবে ছোঁয়া, আমরা সবাই একসঙ্গে থাকবো। দাদাজান, দাদাজান ক্ষমা চাইবে দেখো ছোঁয়া, দাদাজান ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই, তুমি ওনাকে মাফ করে দাও। রোদ আমার হাত ধরে কথাটা বলল। আমি ভাইয়ার দিকে তাকালাম, তখন দরজা দিয়ে দাদাজানের প্রবেশ। ছোঁয়া, বর্ষণ আমি। আমার কৃতকর্মের জন্য লজ্জিত, যদিও তোমার মা বাবাকে ফেরত দিতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ দেব, সত্যি আর কোনো চাপও নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি আমাদের সাথেই থাকুন। বর্ষণ ভাইয়ের কথায় ওর দিকে তাকালাম। সত্যি আমার ভাইটা উদার মনের। রোদ বর্ষণ ভাইকে জড়িয়ে ধরলো। রাতে কাল ফিরে যাবো আমরা ছোঁয়া। বাসায়। হ্যাঁ, কাল থেকে আমরা একসাথে থাকবো। তুমি জানো, হাজার ঝড় ঝাপটার সব কিছুর ভেতর দিয়ে তবুও তোমায় ভালোবাসি। তবুও তুমি